যে কোনো সফল ব্যবসার একেবারে কেন্দ্রে কি থাকে বলুন তো? ঠিক ধরেছেন, যোগাযোগ। প্রাতিষ্ঠানিক তথ্য প্রবাহের এই চমৎকার জগতে আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি প্রতিষ্ঠান কিভাবে তার নিজের ভেতরে এবং বাইরের বিশ্বের সাথে তথ্য আদান প্রদান করে, তার সত্যিই দারুণ ইন্টারেস্টিং একটা বিষয়। যোগাযোগ হচ্ছে সেই অদৃশ্য শক্তি যা কর্মীদের দারুণভাবে উদ্বুদ্ধ করে, বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে এবং বাজারে একটা শক্তিশালী ব্র্যান্ড ইমেজ তৈরি করে। আজ আমরা একদম গভীরে গিয়ে দেখব একটি প্রতিষ্ঠানের এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক যোগাযোগের মূল ভিত্তিগুলো আসলে কিভাবে কাজ করে। আলোচনা শুরুতেই একটা রূপক দিয়ে চিন্তা করা যাক। ধরুন, একটা কোম্পানির বার্তা বা মেসেজ ঠিক কোথায় শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয়। এটা কি কেবল ম্যানেজারের ডেস্ক থেকে শুরু হয় কর্মীর ইমেলেই আটকে থাকে, নাকি এই চার দেয়াল পেরিয়ে সোজা গ্রাহক আর মিডিয়া পর্যন্ত এক বিশাল প্রতিধ্বনি তৈরি করে? একটা প্রতিষ্ঠানের তথ্যের সীমানা আসলে কতটা বিস্তৃত তা একটু গভীরভাবে ভাবলেই কিন্তু অবাক হতে হয়। তো চলুন আজকের আলোচনার রোডম্যাপটা একটু দেখে নিই। আমরা মূলত 5টি বিষয় নিয়ে কথা বলবো: যোগাযোগের বিভাজন, অভ্যন্তরীণ যোগাযোগ, বাহ্যিক যোগাযোগ, যখন এই দুইয়ের সীমানা অস্পষ্ট হয়ে যায়, এবং সবশেষে কিভাবে নেতিবাচক খবর পরিবেশন করতে হয়। শুরু করছি আমাদের প্রথম পর্ব দিয়ে, যোগাযোগের বিভাজন। চলুন এ দুটো সম্পূর্ণ আলাদা জগৎকে একটু চিনে নেওয়া যাক। ব্যবসার যোগাযোগের ক্ষেত্রে দুই ধরনের সম্পূর্ণ আলাদা দর্শক বা অডিয়েন্স থাকে। একদিকে রয়েছে অভ্যন্তরীণ দর্শক, অর্থাৎ কোম্পানির নিজস্ব কর্মী এবং ব্যবস্থাপক বা ম্যানেজাররা। এদের সাথে যোগাযোগের মূল লক্ষ্যই হল কাজ ঠিকঠাক মতো সম্পন্ন করা, নীতি নির্ধারণ এবং পারস্পরিক বোঝাপড়া তৈরি করা। আর অন্যদিকে রয়েছে বাহ্যিক দর্শক, যেমন শেয়ার হোল্ডার, সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সরবরাহকারী। স্বাভাবিকভাবেই এই দুই পক্ষের সাথে কথা বলার ধরন, সুর বা মাধ্যম কোনোভাবেই এক হতে পারে না। দুটোর কৌশল সম্পূর্ণ ভিন্ন। এবার আসছি আমাদের দ্বিতীয় পর্বে, অভ্যন্তরীণ যোগাযোগ, অর্থাৎ প্রতিষ্ঠানের ভেতরের কথাবার্তা। একটা প্রতিষ্ঠানের ভেতরে যোগাযোগ মূলত ওপর নিচ বা স্পেশালভাবে চলাচল করে। ওপর থেকে নিচের দিকে বা ডাউনওয়ার্ড যোগাযোগের মাধ্যমে কাজের নির্দেশিকা, কোম্পানির লক্ষ্য বা পারফরম্যান্স ফিডব্যাক দেওয়া হয়। এর জন্য সাধারণত আন্তঃঅফিস মেমো বা স্টাফ মিটিং ব্যবহৃত হয়। ঠিক উল্টো দিকে নিচ থেকে ওপরের দিকে বা আপর যোগাযোগের মাধ্যমে কর্মীরা তাদের মতামত, অভিযোগ বা পরামর্শ ম্যানেজমেন্টের কাছে পৌঁছে দেন। আর এই কাজের জন্য পরামর্শ বাক্স এবং মনোভাব জরিপ বা অ্যাটিটিউড সার্ভের মতো মাধ্যমগুলো কিন্তু দারুণ কার্যকর। এই নিম্নমুখী আর ঊর্ধ্বমুখী যোগাযোগের ব্যালেন্সটা কিন্তু খুব জরুরি। ম্যানেজাররা ডাউনওয়ার্ড কমিউনিকেশন ব্যবহার করে কর্মীদের কাজের আপডেট জানান এবং তাদের সমর্থন আদায় করেন। আবার অন্যদিকে ম্যানেজমেন্ট যখন কোনো নতুন সিদ্ধান্ত নেয়, তখন কর্মীরা সেটা কিভাবে নিচ্ছে তা বুঝতে এই আপওয়ার্ড মাধ্যমগুলোর ওপরই ভরসা করতে হয়। প্রতিষ্ঠানের যে কোনো সফল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কর্মীদের দিক থেকে আসা এই ফিডব্যাক প্রবাহটি আক্ষরিক অর্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখানে একটা খুব মজার কনসেপ্ট আছে, নিড টু নো বা প্রয়োজনীয়তা ভিত্তিক তথ্য সরবরাহ। ওপর থেকে নিচের দিকে তথ্যের প্রবাহ থাকাটা যেমন জরুরি, তেমনি এর একটা নির্দিষ্ট সীমানাও থাকা উচিত। কারণটা কি জানেন? অতিরিক্ত নির্দেশ বা তথ্য অনেক সময় কর্মীদের কাছে মাইক্রোম্যানেজমেন্ট বা খবরদারি হিসেবে মনে হতে পারে, আর সেটা কিন্তু কাজের পরিবেশটাই নষ্ট করে দেয়। তাই ঠিক যার যতটুকু জানা প্রয়োজন তাকে ঠিক ততটুকুই জানানোটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান ম্যানেজমেন্ট কৌশল। এবার চলুন ৩ নম্বর পর্বে যাই, বাহ্যিক যোগাযোগ, মানে বাইরের দুনিয়ার সাথে কিভাবে কথা বলতে হয়। বাইরের জগতের সাথে যোগাযোগের একটা চমৎকার প্রফেশনাল উদাহরণ হল রিকোয়েস্ট ফর প্রপোজাল, যাকে আমরা সংক্ষেপে বলি আরএফপি। একটা উদাহরণ দিই। ধরুন একটা কোম্পানি তাদের অফিসে নতুন একটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইনস্টল করতে চায়। এই ধরনের জটিল কাজের জন্য তো বাইরের বিশেষজ্ঞদের ডাকতেই হবে, তাই না? তখন কোম্পানিটি তাদের পুরো পরিকল্পনা আর প্রত্যাশার কথা লিখে একটা নিখুঁত আরএফপি তৈরি করে এবং বাইরের কন্ট্রাক্টরদের কাছে দরপত্র বা বিড করার জন্য পাঠিয়ে দেয়। এটি বাইরের দুনিয়ার সাথে যুক্ত হওয়ার একটা অত্যন্ত আনুষ্ঠানিক উপায়। প্রতিষ্ঠানের ভেতরের একটা সাধারণ মেমো যতটা ক্যাজুয়াল বা অনানুষ্ঠানিক হতে পারে, বাহ্যিক এই দলিলগুলো তার ঠিক উল্টো। স্টকহোল্ডার রিপোর্ট বা সংবাদ বিজ্ঞপ্তির মতো বিষয়গুলো অত্যন্ত আনুষ্ঠানিক এবং এখানে আইনি দিকগুলো খুব সতর্কতার সাথে সামলাতে হয়।
যেমন স্টকহোল্ডার রিপোর্টে কোম্পানির বার্ষিক আর্থিক অবস্থা থেকে শুরু করে গবেষণা ও সামাজিক কার্যক্রমের সব বিস্তারিত তথ্য থাকে। আবার অন্যদিকে একটা ভালো নিউজ রিলিজ কিন্তু কোম্পানির পাবলিক ইমেজ বা ভাবমূর্তিকে ইতিবাচক রাখতে বিশাল ভূমিকা পালন করে। 4 নম্বর পর্বে আমরা দেখব যখন এই ভেতরের আর বাইরের যোগাযোগের সীমানাটা একদম অস্পষ্ট হয়ে যায়। এতক্ষণ তো আমরা ভেতরের আর বাইরের যোগাযোগকে একদম আলাদা দুটো বাক্স হিসেবে দেখলাম, কিন্তু বাস্তব জগতে এই সীমানা কি আসলেই এতটা নিখুঁত থাকে? মোটেও না। এখানেই চলে আসে রিপল এফেক্ট বা তরঙ্গের প্রভাব। মানে ভেতরে পড়া একটা ছোট্ট ঢিল বাইরের বিশাল পুকুরেও বড়সড় ঢেউ তুলে দিতে পারে। আর ঠিক এই কারণেই প্রতিষ্ঠানের নিজস্ব কর্মীরাই কিন্তু সবচেয়ে শক্তিশালী বাহ্যিক যোগাযোগকারী। প্রতিদিন তারা গ্রাহকদের সাথে যেভাবে কথা বলেন, যে আচরণ করেন, তার উপর ভিত্তি করেই কোম্পানির বাইরের ইমেজ তৈরি হয়। একজন হাসি খুশি কর্মী যেমন সুনাম বাড়ায়, একজন অসন্তুষ্ট কর্মী তেমনি মুহূর্তের মধ্যে কোম্পানির নেতিবাচক ছবি তুলে ধরতে পারে। একটু ভাবুন তো, ভেতরের কোনো গোপন খবর যদি বাইরে চলে যায় তাহলে কি হতে পারে? হয়তো কোম্পানির নতুন কোনো সফটওয়্যারে বিশাল একটা বাগ ধরা পড়েছে, অথবা সামনে কর্মী ছাঁটাইয়ের কোনো পরিকল্পনা চলছে। এগুলো কিন্তু সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। কিন্তু কোনোভাবে যদি এই খবরগুলো স্থানীয় সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে যায়, ব্যাস মুহূর্তের মধ্যে সেটা একটা ভয়াবহ বাহ্যিক সংকটের রূপ নেবে। এর ফলে কোম্পানির সুনাম তো নষ্ট হবে, এমনকি ভবিষ্যতের অর্থায়নের দরজাও চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। আমাদের শেষ পর্ব, নেতিবাচক খবর বা ব্যাড নিউজ পরিবেশন এবং সংকট ব্যবস্থাপনা। টমাস জে ওয়াটসন সিনিয়রের একটা দারুণ বিখ্যাত উক্তি আছে, খারাপ খবর পেতে হলে গভীরে আঁচড় কাটতে হয়। কথাটা কিন্তু ভীষণ সত্যি। সাধারণত কেউ নিজে থেকে এসে বসের কাছে কোম্পানির খারাপ খবর দিতে চায় না। ম্যানেজমেন্টকে এই খারাপ খবরগুলো জানতে হলে রীতিমতো প্রশ্ন করে গভীরে গিয়ে সেটা বের করে আনতে হয়। নিচ থেকে ওপরের দিকে এই নেতিবাচক ফিডব্যাক পাওয়াটা আসলেই খুব কঠিন। আর সময় মতো এই তথ্য না পেলে তা বাইরে ছড়িয়ে পড়ে বড় ধরনের সংকট তৈরি করাটা শুধু সময়ের ব্যাপার। তবে কখনো কখনো তো খারাপ খবর দিতেই হয়, তাই না? সেক্ষেত্রে এই 4টি লক্ষ্য অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, বার্তাটি একদম স্পষ্ট এবং সংক্ষিপ্ত হতে হবে, যাতে কোনো অহেতুক বিভ্রান্তি না ছড়ায়। দ্বিতীয়ত, খবরটি যে শুনছে সে যেন পরিস্থিতিটা বুঝতে পারে এবং মেনে নিতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এর পাশাপাশি আস্থা বজায় রাখা এবং যে কোনো আইনি দায়বদ্ধতা এড়িয়ে চলাটাও সমানভাবে জরুরি। সবসময় মনে রাখবেন, যিনি খবরটি দিচ্ছেন তার মানসিক অবস্থা এবং গলার স্বর কিন্তু শ্রোতাদের মাঝে খুব দ্রুত সংক্রমিত হয়। এই নেতিবাচক খবর পরিবেশন করার দারুণ একটা কৌশল হল ফোকাসটাকে পজিটিভ দিকে ঘুরিয়ে দেয়া। ধরুন কোম্পানির একটা সফটওয়্যার রিলিজ হতে দেরি হচ্ছে, কারণ তাতে প্রচুর বাগ রয়েছে। এখন এই খবরটা যদি সরাসরি কর্মীদের বলা হয়, সেটা হয়তো বাইরে ছড়িয়ে শেয়ারের দাম ধসিয়ে দিতে পারে। এর বদলে কোম্পানি যদি মেমোতে জানায় যে সফটওয়্যারটিকে আরও উন্নত এবং পারফেক্ট করার জন্য আমরা এর রিলিজের সময়সীমা একটু বাড়িয়েছি, দেখুন পুরো ব্যাপারটাই কিন্তু বদলে গেল। একটা নেতিবাচক ব্যর্থতা মুহূর্তেই একটা পজিটিভ পদক্ষেপে রূপান্তরিত হয়ে গেল। আমরা আজকের আলোচনার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। একটা জিনিস খুব পরিষ্কার, প্রতিষ্ঠানের ভেতরে কর্মীরা কিভাবে কথা বলেন, তাদেরকে কিভাবে মূল্যায়ন করা হয় এবং কিভাবে খারাপ খবরগুলো সামলানো হয়, এই সব কিছুর উপর ভিত্তি করে বাইরের দুনিয়ায় কোম্পানির সুনাম নির্ধারিত হয়। ভেতরের সংস্কৃতি আর বাইরের খ্যাতির মধ্যে এই যে অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী সম্পর্ক, সেটা যে কোনো ব্যবসার জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে সবশেষে আপনাদের কাছে আমার প্রশ্নটি হল, একটি ব্যবসার অভ্যন্তরীণ সংস্কৃতি কিভাবে শেষ পর্যন্ত তার বাহ্যিক সুনাম নির্ধারণ করে? বিষয়টা নিয়ে একটু ভেবে দেখবেন কিন্তু।